আচ্ছা, একটা ব্যাপার কি কখনো ভেবে দেখা হয়েছে? আমরা যখন দোকানে গিয়ে বলি ৫ কেজি চিনি দিন, তখন আমাদের মস্তিষ্ক কিন্তু দুটো জিনিস প্রক্রিয়া করে। একটা সংখ্যা ৫ আর একটা শব্দ কেজি। হ্যাঁ, ঠিক। সংখ্যাটা ছাড়া পরিমাণ বোঝা যায় না, আবার শব্দটা ছাড়া ওই সংখ্যাটারও কোনো মানেই নেই। একদম। কিন্তু এই যে কেজি বা ধরুন মিটার বা সেকেন্ড, এই শব্দগুলোর আসল মানে কি? এগুলো এলো কোথা থেকে? এটাই তো সবচেয়ে মজার প্রশ্ন। ঠিক। আজকের আলোচনায় আমরা নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের পাতা থেকে এই প্রশ্নগুলোরই গভীরে যাব। আমাদের হাতে পাঠ্য বই, কিছু লেকচারের সারাংশ আর প্রশ্নপত্রের একটা সংগ্রহ আছে। লক্ষ্যটা শুধু পরীক্ষার প্রস্তুতি নয়, বরং আমাদের চারপাশের পৃথিবীকে মাপার এই আশ্চর্য পদ্ধতির পেছনের গল্পটা জানা। তাহলে চলুন শুরু করা যাক। হ্যাঁ, একবারে গোড়া থেকে শুরু করি। এই যে আমরা এত কিছু মাপি, এই মাপার জিনিসগুলো আসলে কি? ভৌতবিজ্ঞানের ভাষায় এদেরকে বলে ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। ব্যাপারটা তো খুব সহজ শোনায়। হ্যাঁ, ধ্যানগতভাবে খুবই সহজ। প্রকৃতিতে যা কিছু পরিমাপ করা যায় সেটাই ভৌত রাশি। যেমন এই টেবিলটার দৈর্ঘ্য মাপা যায়, আমার হাতে থাকা কফি কাপের উষ্ণতা মাপা যায়, বা ধরুন ঘড়িতে সময় মাপা যায়। এগুলো সবই হল ভৌত রাশি। কিন্তু এর উল্টো দিকে কি আছে? কি ভৌত রাশি নয়? ঠিক এই প্রশ্নটা করলেই বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায়। যেমন ধরুন আনন্দ, দুঃখ, রাগ বা ভালোবাসা, এগুলো আমরা খুব তীব্রভাবে অনুভব করি। কিন্তু আমি কি বলতে পারবো যে আমি আজ সকালে 10 ইউনিট খুশি হয়েছি? বা গতকাল আমার 5 নিউটন রাগ হয়েছিল? একদমই না, পারি না, কারণ এদের কোনো পরিমাপযোগ্য মান নেই। তাই এগুলো ভৌত রাশি নয়। পরিমাপের ক্ষমতাটাই হলো আসল চাবিকাঠি। দারুণ পয়েন্ট। তার মানে পরিমাপযোগ্য আর অপরিমাপযোগ্য, এই হলো প্রথম ভাগ। কিন্তু এই পরিমাপযোগ্য রাশিগুলোর মধ্যেও তো অনেক রকম ফের আছে। আমি যেমন শুনেছি স্কেলার আর ভেক্টর বলে দুটো ভাগ আছে। তাদের পরিচয় দিতে শুধু একটা সংখ্যা বা মানই যথেষ্ট। যেমন সময়, এখন সকাল 10টা বাজে, এখানে কোনো দিকের প্রশ্নই আসছে না। হ্যাঁ, এটা ঠিক। বা এই ঘরের তাপমাত্রা ধরুন 30 ডিগ্রি সেলসিয়াস, কোন দিকে 30 ডিগ্রি, এই প্রশ্নটা অবান্তর। এই রাশিগুলোকে, যাদের শুধু মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই, তাদের বলে স্কেলার রাশি। ভর, দৈর্ঘ্য, ঘনত্ব, এগুলো সবই স্কেলার। তার মানে আমি যদি বলি আমার কাছে 5টা আপেল আছে, আপনাকে তো আর জিজ্ঞেস করতে হবে না যে ঠিক, কোন দিকে 5টা আপেল। হ্যাঁ, একদম, সংখ্যাটাই যথেষ্ট। এটাই কি স্কেলারের মূল ধারণা? একদম। আপনার ধারণাটা সম্পূর্ণ পরিষ্কার। কিন্তু এবার ভাবুন, আপনি একটা ভারী বাক্স ঠেলছেন। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি কি করছেন, আর আপনি শুধু বলেন আমি 50 নিউটন বল দিচ্ছি, আমার কাছে তথ্যটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। হ্যাঁ, আপনাকে জানতে হবে আমি কোন দিকে ঠেলছি। ঠিক তাই, আমাকে জানতে হবে আপনি কোন দিকে বল দিচ্ছেন, সামনের দিকে নাকি পিছনের দিকে। এখানে মান 50 নিউটন এবং দিক সামনের দিকে, দুটোই জরুরি। এই ধরনের রাশিকেই বলা হয় ভেক্টর রাশি। সরণ, বেগ, ত্বরণ, বল, এই সবই ভেক্টর। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে। আমরা জানি কাজ বা ওয়ার্ক হলো বল আর সরণের গুণফল। বল তো একটা ভেক্টর রাশি, তাহলে কাজও কি একটা ভেক্টর রাশি হওয়া উচিত নয়? আমার তো মনে হয় কাজেরও একটা দিক থাকা উচিত। এটা একটা অসাধারণ প্রশ্ন, আর এই জায়গাতেই অনেকে একটু গুলিয়ে ফেলে। আপনি ঠিকই ধরেছেন যে কাজ হিসাব করতে আমরা একটা ভেক্টর রাশি বল ব্যবহার করি। কিন্তু মজার ব্যাপার হলো কাজ নিজে কিন্তু একটা স্কেলার রাশি। তাই নাকি? কেন? কারণ কাজ আসলে স্থানান্তরিত শক্তির পরিমাণ বোঝায়, আর শক্তির কোনো দিক হয় না। এটা পদার্থবিজ্ঞানের সেই সব অদ্ভুত সুন্দর ধারণার মধ্যে একটা, যেখানে গণিত আমাদের এমন কিছু দেখায় যা সাধারণভাবে বোঝা একটু কঠিন। বাহ! তার মানে রাশিগুলো স্বাধীন নাকি অন্য কারোর উপর নির্ভরশীল, সেই হিসেবেও তো একটা ভাগ করা হয়। মৌলিক আর লব্ধ রাশি। ঠিক, এটাকে আপনি একরকম পদার্থবিজ্ঞানের বর্ণমালার সাথে তুলনা করতে পারেন। যেমন বাংলা ভাষায় কিছু স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ আছে, যেগুলো হলো মূল ভিত্তি। আর বাকি সমস্ত শব্দ এদের মিলিয়েই তৈরি হয়। একদম সেরকমই ভৌতবিজ্ঞানেও হাতে গোনা কয়েকটি রাশি আছে যারা সম্পূর্ণ স্বাধীন। এদের বলা হয় মৌলিক রাশি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজ,
যেমন দৈর্ঘ্য, ভর, সময়। তার মানে বাকি হাজার হাজার রাশি এদের দিয়েই তৈরি, বলতে গেলে লেগো ব্লকের মতো। বাহ, একদম নিখুঁত উপমা। যে রাশিগুলো এক বা একাধিক মৌলিক রাশি মিলিয়ে তৈরি হয় তাদের বলা হয় লব্ধ রাশি বা ডিরাইভড কোয়ান্টিটিজ। যেমন ধরুন ক্ষেত্রফল। এটা কি? দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল, যা আসলে দুটো দৈর্ঘ্যের গুণফল। তাই ক্ষেত্রফল একটা লব্ধ রাশি। আর বেগ? ঠিক তাই। গাড়ির বেগ মাপতে গেলে আমাদের দূরত্ব, যা এক প্রকার দৈর্ঘ্য, আর সময় দুটো মৌলিক রাশিই লাগে, তাই বেগও একটা লব্ধ রাশি। বিষয়টা পরিষ্কার হলো। কিন্তু এখানে একটা সমস্যা দেখা দিচ্ছে। আমি যদি গাড়ির বেগ মাপি কিলোমিটার প্রতি ঘন্টায় আর আপনি মাপেন মিটার প্রতি সেকেন্ডে, তাহলে তো আমাদের দুজনেরই সংখ্যাটা আলাদা আসবে, যদিও গাড়িটা একই গতিতে চলছে। এটা তো একটা বিশাল জটলার সৃষ্টি করতে পারে। আপনি একেবারে মোক্ষম জায়গায় পৌঁছেছেন। এই জটলা থেকেই এককের ধারণার জন্ম। একক ছাড়া কোনো পরিমাপই সম্পূর্ণ নয়। পরীক্ষার খাতায় শুধু 50 লিখলে যেমন নম্বর পাওয়া যায় না, তেমনি বিজ্ঞানের জগতেও একক ছাড়া সংখ্যার কোনো দাম নেই। তার মানে একক হলো একটা সর্বজন স্বীকৃত মাপকাঠি। হ্যাঁ, যার সাথে তুলনা করে আমরা কোনো কিছু মাপি। যখন বলি 10 কেজি, তার মানে হলো 1 কেজির যে প্রমাণ ওজনটা সারা পৃথিবীতে স্বীকৃত, তার 10 গুণ। তার মানে এই এককগুলোই হলো বিজ্ঞানের বিশ্ব ভাষা। হ্যাঁ, কিন্তু এই ভাষাটা তো আর রাতারাতি তৈরি হয়নি। এর পেছনে তো একটা ইতিহাস আছে, তাই না? অবশ্যই। একটা সময় ছিল যখন পরিমাপের কোনো নির্দিষ্ট মাপকাঠি ছিল না। হয়তো কোনো রাজার পায়ের মাপকে 1 ফুট ধরা হতো। সমস্যা হলো, রাজা বদলালে ফুটের মাপও বদলে যেত। মানে বেশ বিশৃঙ্খল অবস্থা ছিল। খুবই। এই বিশৃঙ্খলা দূর করতে ধীরে ধীরে কিছু নির্দিষ্ট পদ্ধতি তৈরি হল, যেমন সিজিএস পদ্ধতি, যেখানে দৈর্ঘ্য সেন্টিমিটারে, ভর গ্রামে আর সময় সেকেন্ডে মাপা হতো। আর ব্রিটিশরা ব্যবহার করত এফপিএস পদ্ধতি, ফুট পাউন্ডার সেকেন্ড। আমি কোথাও পড়েছিলাম এই ভিন্ন ভিন্ন পদ্ধতির জন্য একবার একটা মারাত্মক দুর্ঘটনাও ঘটেছিল। হ্যাঁ, আপনি বোধহয় ১৯৯৯ সালের নাসার মার্স ক্লাইমেট অরবিটারের দুর্ঘটনার কথা বলছেন। হ্যাঁ, ঠিক তাই। কোটি কোটি ডলারের সেই মহাকাশ যানটি ধ্বংস হয়ে গিয়েছিল শুধু একটা ছোট্ট ভুলের জন্য। যানটির সফটওয়্যার তৈরির সময় একদল ইঞ্জিনিয়ার ব্যবহার করেছিলেন ব্রিটিশ এফপিএস পদ্ধতির একক, মানে পাউন্ড ফোর্স, আর অন্য দল ব্যবহার করেছিলেন মেট্রিক এমকেএস পদ্ধতির একক, মানে নিউটন। ভাবা যায়। এই গণ্ডগোলের কারণে যানের গতিপথের হিসাবে মারাত্মক ভুল হয় এবং সেটি মঙ্গল গ্রহের অ্যাটমসফিয়ারে ঢুকে জ্বলে যায়। এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে একটা সার্বজনীন একক পদ্ধতির প্রয়োজনীয়তা কতটা বেশি। শুধু এককের ভুলে এত বড় একটা ক্ষতি? তাহলে এই সমস্যার সমাধান হিসেবেই কি এসআই পদ্ধতির জন্ম? ঠিক তাই। এমকেএস মানে মিটার কিলোগ্রাম সেকেন্ড পদ্ধতিটা বেশ জনপ্রিয় ছিল, কিন্তু বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে তড়িৎ প্রবাহ, তাপমাত্রা বা পদার্থের পরিমাণের মতন নতুন রাশি মাপার প্রয়োজন দেখা দিল। তাই এমকেএস পদ্ধতিকে আরও উন্নত আর সম্প্রসারিত করে তৈরি হল এসআই বা সিস্টেম ইন্টারন্যাশনাল। আর এটাই এখনকার আন্তর্জাতিক ভাষা। একদম, বিজ্ঞান, প্রযুক্তি আর ব্যবসার আন্তর্জাতিক ভাষা। এই এসআই পদ্ধতিতে তো মোট 7টা মৌলিক একক আছে, তাই না? মিটার, কিলোগ্রাম আর সেকেন্ড, এই 3টে তো আমরা জানি। বাকিগুলো কি কি? হ্যাঁ, এই 3টের সাথে যোগ হয়েছে আরও 4টে। তড়িৎ প্রবাহের জন্য অ্যাম্পিয়ার, উষ্ণতার জন্য কেলভিন। 1 মিনিট, উষ্ণতার জন্য কেলভিন কেন? সেলসিয়াস বা ফ্যারেনহাইট নয় কেন? ওগুলো তো অনেক বেশি পরিচিত। খুব ভালো প্রশ্ন। কারণ সেলসিয়াস বা ফ্যারেনহাইট স্কেলের 0 ডিগ্রির কোনো পরম অর্থ নেই। যেমন 0 ডিগ্রি সেলসিয়াস মানে জল জমে বরফ হয়, কিন্তু তার চেয়েও ঠান্ডা তো হতেই পারে। আচ্ছা। বা অ্যাবসলিউট জিরো থেকে, অর্থাৎ তাত্ত্বিকভাবে সবচেয়ে কম সম্ভাব্য তাপমাত্রা, যার নিচে আর ঠান্ডা হওয়া সম্ভব নয়। তাই বিজ্ঞানের চোখে কেলভিন অনেক বেশি মৌলিক। আচ্ছা আচ্ছা, এবার বুঝলাম। তাহলে অ্যাম্পিয়ার আর কেলভিনের পর? এরপর আছে দীপন প্রাবল্য বা আলোর ঔজ্জ্বল্য মাপার জন্য ক্যান্ডেলা, আর পদার্থের পরিমাণ মাপার জন্য মোল। এই 7টা মৌলিক এককই হল এসআই পদ্ধতির ভিত্তি। ক্যান্ডেলা, এই শব্দটা তো আমি আগে খুব একটা শুনিনি। এটা ঠিক কি মাপে? ভাবুন, একটা মোমবাতি জ্বলছে। সেই মোমবাতির শিখা থেকে একটা নির্দিষ্ট দিকে কতটা আলো ছড়াচ্ছে, সেই তীব্রতা মাপার এককই হল ক্যান্ডেলা। নামটা এসেছে ক্যান্ডেল বা মোমবাতি থেকেই, যদিও এর আধুনিক সংজ্ঞা এখন আরও অনেক জটিল।
দারুণ ব্যাপার। আর এই যে কিলোগ্রামের কথা আমরা শুরুতে বলছিলাম, এর সংজ্ঞার পেছনে তো একটা মজার গল্প আছে। আগে তো প্যারিসে রাখা একটা ধাতুর টুকরোর ভরকে 1 কেজি ধরা হতো। হ্যাঁ, 129 বছর ধরে সেটাই ছিল। প্যারিসের একটা ভল্টে প্ল্যাটিনাম এরিডিয়াম দিয়ে তৈরি লেগ্রন্ড কে নামের একটা চোঙ রাখা ছিল। পৃথিবীর সমস্ত কিলোগ্রামের বাটখারা ওই একটাই বস্তুর সাথে মিলিয়ে তৈরি হতো। কিন্তু কিন্তু কি? বিজ্ঞানীরা একটা ভয়াবহ জিনিস আবিষ্কার করলেন। তারা দেখলেন সময়ের সাথে সাথে ওই মূল চোঙটার ভর কমে যাচ্ছে, খুব সামান্য, একটা ধূলিকণার থেকেও কম। কিন্তু বিজ্ঞানের সূক্ষ্ম গণনার জন্য এটা একটা বিপর্যয়। তার মানে তো টেকনিক্যালি গোটা পৃথিবীটাই ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছিল। সর্বনাশ! তাহলে তো আমাদের সবার ওজনও কমে যাচ্ছিল। ঠিক তাই। এই সমস্যা দূর করার জন্যই 2018 সালে বিজ্ঞানীরা কিলোগ্রামের সংজ্ঞা বদলে ফেলেন। এখন আর কোনো মানবসৃষ্ট বস্তুর ওপর কিলোগ্রাম নির্ভরশীল নয়, একে সংজ্ঞায়িত করা হয় প্ল্যাঙ্কের ধ্রুবকের মতো প্রকৃতির এক অমোঘ অপরিবর্তনীয় ধ্রুবকের মাধ্যমে। মানে আমরা আমাদের ভরের মাপকাঠিকে মানুষের তৈরি সিন্দুক থেকে বের করে এনে মহাবিশ্বের মূল সূত্রের সাথে বেঁধে দিয়েছি। অবিশ্বাস্য। আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে আসি। বইতে মাত্রা বা ডাইমেনশন বলে একটা বিষয় আছে। এটা শুনতে খুব জটিল লাগে। ব্যাপারটা আসলে কি? আসলে মাত্রা বিষয়টা খুবই সহজ আর শক্তিশালী একটা ধারণা। কোনো একটা রাশিকে তার সবচেয়ে মৌলিক উপাদান দিয়ে প্রকাশ করার পদ্ধতিই হল মাত্রা। আমরা মৌলিক রাশিগুলোর জন্য কিছু চিহ্ন ব্যবহার করি। ভরের জন্য এম, দৈর্ঘ্যর জন্য এল এবং সময়ের জন্য টি। একটা উদাহরণ দিলে হয়তো বুঝতে সুবিধা হবে। যেমন ক্ষেত্রফল মানে হলো দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। তাহলে এর মাত্রা হবে এল গুণ এল, অর্থাৎ এল স্কোয়ার, মানে এল স্কোয়ার। ঠিক ভাবছি? একদম ঠিক। একইভাবে বেগ মানে কি? দূরত্বকে সময় দিয়ে ভাগ। দূরত্ব মানে দৈর্ঘ্য এল আর সময় টি। তাহলে বেগের মাত্রা হল এল বাই টি বা এল টি ইনভার্স। আর বলের মাত্রা? বলের মাত্রা হল mlt ইনভার্স 2। এটা অনেকটা একটা রাশির ভেতরের ডিএনএ বের করার মতো। কিন্তু এই ডিএনএ জেনে আমাদের লাভটা কি? এর কি কোনো বাস্তব প্রয়োগ আছে? অনেক গুরুত্বপূর্ণ প্রয়োগ আছে। একে বলা হয় মাত্রীয় বিশ্লেষণ। প্রথমত, যে কোনো সমীকরণের শুদ্ধতা যাচাই করা যায়। যেমন vu ইকুয়ালস টু u প্লাস এটি সমীকরণে বাম দিকে আছে বেগ, যার মাত্রা lt-1। আচ্ছা। ডান দিকে u মানে প্রাথমিক বেগ, এর মাত্রাও lt-1। আর এটি মানে ত্বরণ গুণ সময়, এর মাত্রাও হল lt-2 গুণ t, যা হয় lt-1। তার মানে দুই দিকের মাত্রা মিলে যাচ্ছে? ঠিক। যেহেতু সমীকরণের দুই দিকের মাত্রা মিলে যাচ্ছে, তার মানে সমীকরণটা মাত্রাগতভাবে সঠিক। বাহ! এটা তো দারুণ একটা পদ্ধতি ভুল ধরার জন্য। শুধু তাই নয়, এর সাহায্যে এক পদ্ধতির একক থেকে অন্য পদ্ধতির এককেও রূপান্তর করা যায়। যেমন মাত্রীয় বিশ্লেষণ করেই প্রমাণ করা যায় যে বলের এসআই একক 1 নিউটন আসলে সিজিএস একক 10⁵ ডাইনের সমান। দারুণ। তবে এর কিছু সীমাবদ্ধতাও নিশ্চয়ই আছে। হ্যাঁ, আছে। যেমন কোনো সমীকরণে যদি 2π এর মতো কোনো মাত্রাহীন ধ্রুবক থাকে, সেটা কোথা থেকে এলো মাত্রা বিশ্লেষণ তা বলতে পারে না। আচ্ছা, একক নিয়ে কথা বলতে গিয়ে একটা মজার প্রশ্ন মাথায় এলো। আমরা জ্যোতির্বিজ্ঞানে আলোকবর্ষ বা লাইট ইয়ার শব্দটা খুব শুনি। এটা তো সময়ের একক হওয়া উচিত, তাই না? কারণ এর সাথে বর্ষ বা বছর কথাটা জুড়ে আছে। এটা একটা খুব সাধারণ ভুল ধারণা এবং অত্যন্ত ভালো একটা প্রশ্ন। নামটা শুনে মনে হলেও আলোকবর্ষ আসলে সময়ের একক নয়, এটা দূরত্বের একক। অমছ বড় দূরত্বের একক। তাই হ্যাঁ। আলো 1 বছরে শূন্য মাধ্যমে যতটা পথ পাড়ি দেয়, সেই বিশাল দূরত্বই হল 1 আলোকবর্ষ। এর থেকেও বড় একটা একক আছে, যা সায়েন্স ফিকশন সিনেমাগুলোতে খুব শোনা যায়, পারসেক। 1 পারসেক মানে প্রায় 3.26 আলোকবর্ষ। তাহলে এমন কি কোনো রাশি আছে যার একক আছে কিন্তু মাত্রা নেই? হ্যাঁ, আছে, এবং সেটাও খুব মজার। যেমন কোণ। কোণের একক আমরা জানি রেডিয়ান বা ডিগ্রি, কিন্তু এর কোনো মাত্রা নেই। কেন? কারণ কোণ হল দুটো দৈর্ঘ্যের অনুপাত, বৃত্তচাপ আর ব্যাসার্ধ। দুটোই যেহেতু দৈর্ঘ্য, তাই মাত্রাগুলো মানে L/L কাটাকাটি হয়ে যায়।
তাই কোণ হল এককযুক্ত এক মাত্রাহীন রাশি। আর যার এককও নেই, মাত্রাও নেই, এমন রাশিও তো আছে। অবশ্যই, যে সমস্ত রাশি দুটো একই জাতীয় রাশির অনুপাত, তাদের কোনো একক থাকে না, কারণ এককগুলো ভাগ হয়ে কাটাকাটি হয়ে যায়, যেমন আপেক্ষিক গুরুত্ব বা বিকৃতি। এগুলো শুধুই বিশুদ্ধ সংখ্যা। তাহলে আজকের আলোচনাটা বেশ একটা লম্বা পথ পাড়ি দিল। আমরা ভৌত রাশির ধারণা দিয়ে শুরু করে স্কেলার ভেক্টরের পার্থক্য বুঝলাম, তারপর এককের বিশৃঙ্খল ইতিহাস থেকে এসআই পদ্ধতির শৃঙ্খলায় এলাম, আর সব শেষে মাত্রার মতো শক্তিশালী একটা টুল নিয়ে কথা বললাম। হ্যাঁ, আমরা চেষ্টা করলাম শুধু কি, কেন এবং কিভাবে এই তিনটেই ছুঁয়ে যেতে। পরিমাপের পেছনের গল্পগুলো প্রায় মূল বিজ্ঞানের চেয়ে কম আকর্ষণীয় হয় না। একদম। তাহলে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। তবে যাওয়ার আগে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই। নিশ্চয়ই। আমরা দেখলাম একসময় আমাদের পরিমাপের ভিত্তি ছিল রাজার পায়ের মাপ বা প্যারিসে রাখা এক টুকরো ধাতু, কিন্তু আজ আমরা মিটারকে সংজ্ঞায়িত করি আলোর গতি দিয়ে, সেকেন্ডকে সংজ্ঞায়িত করি সিজিয়াম পরমাণুর কম্পন দিয়ে, আর কিলোগ্রামকে সংজ্ঞায়িত করি প্ল্যাঙ্কের ধ্রুবক দিয়ে। হ্যাঁ, মানে আমরা আমাদের দৈনন্দিন জীবনের মাপকাঠিগুলোকে পৃথিবীর যে কোনো বস্তু থেকে মুক্ত করে মহাবিশ্বের মৌলিক নিয়মগুলোর সাথে বেঁধে দিয়েছি। ঠিক তাই। একবার ভেবে দেখা যাক তো, যখন আমরা 1 কেজি চাল কিনি, তখন আমরা আসলে প্রকৃতির এক গভীর অপরিবর্তনীয় ধ্রুবকের সাথেই লেনদেন করছি। এই উপলব্ধিটা কি পরিমাপের মতো একটা সাধারণ কাজকেও অসাধারণ করে তোলে না?